কিছুক্ষণের মধ্যেই, খুব কম সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন দেশের লোকপ্রিয় নেতা, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি। কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উনি উপস্থিত হতে চলছেন। আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব। তার আগ পর্যন্ত আমরা সবাই নিজ নিজ জায়গায় আমরা সবাই এখানে বসবো। যারা দাঁড়িয়ে আছেন সবাই এই পাশে, আমি দেখছি যে প্রচণ্ড গরম, প্রচণ্ড রুদ্র, তার মধ্যেও আপনারা এইভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজির বক্তব্য শোনার জন্য, ওনাকে দেখার জন্যে। আমরা এখন বক্তব্য শুনব। যার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই আমাকে বলতেন যে দাদা একবার দিদিকে বলো না, দিদিকে দিয়ে একটা জনসভা এখানে হোক। অনেকেই আমাকে বলেন, অনেকবার এখানে আসছেন, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এ রাজ্যের অগ্নিকন্যা, লড়াকু নেত্রী, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। ওনার জন্য সবাই একটা হাততালি আমরা দেব। আমি মাননীয় দিদিকে আমি অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। কুমারঘাট কেমন আছে? পিছে কেমন আছে? সাইডে কেমন আছে? এদিকে কেমন আছে? বাইরে যারা আছে তারা কেমন আছে? তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে মাতরম ভাই মাতরম, मातरम भाई मातरम। नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी। अमित भाई शाह, अमित भाई शाह, अमित भाई शाह। आपकी बार, आपकी बार, फिर एक बार, फिर एक बार, फिर एक बार। সবাইকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, জ্যেষ্ঠ যারা, তারা সবসময় শ্রেষ্ঠ। আপনাদেরকে আমার প্রণাম। আজকে আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় প্রার্থী প্রীতি দেবী সিং মহোদয়ার সমর্থনে দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহ বক্তব্য রাখার জন্য আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে চলছেন। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের বরিষ্ঠ নেতা বিজয় রাঙ্কল মহোদয়, রয়েছেন ভগবান দাস মহোদয়, বিনয়ভূষণ দাস মহোদয় আমাদের বিধায়ক, রয়েছেন স্বপ্নাদি যাদবদা, আমাদের অনিমেষ দেববর্মা যিনি সুবক্তা, কিছুক্ষণ আগে আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন ওনার বাচন ভঙ্গিতে। রয়েছেন আমাদের স্নেহের শুক্লাচরণ নোয়াতিয়া, রয়েছেন স্নেহের ছোট ভাই টিঙ্কু রায় মহোদয়, এবং আমার সামনে মোর্চার সভাপতিরা রয়েছেন, এবং এই বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে আমাদের কার্যকর্তা, সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা। নির্বাচন কবে? কথা কইতে লাগবে আমার সঙ্গে। নির্বাচন কবে? আরেকটা কবে? আমরাটা কবে? হ্যাঁ শুনছি না কিন্তু। একটা, আরেকটা, একটা 26, আরেকটা ওয়েস্ট ত্রিপুরা কবে? আত্মীয় স্বজন আছে না ওয়েস্ট ত্রিপুরাতে? আমরা ফোন করে কইতে লাগতো না যে আমরা ভোট দিতে আসি, তোমরা ভোট দাও? কইতে লাগবে নি? তো একটা 19 তারিখ আর একটা 26 তারিখ। কারে ভোট দেবো আমরা? পদ্মফুলে। আমরা প্রার্থী
মোদি। আর বিপ্লব কুমার দেব আর কৃতি দেবী সিং, যেটা আমি এমপি হইয়া শিখছি, এটা কইতেছি আপনারা। আমরা কি? আমরা ডাক পিয়ন। দিল্লি তো হইছে প্রধান সেবক। আর আপনারা যারা আমার সামনে আছেন, যেটা মোদিজির বক্তব্য, আপনারা যারা আছেন এবং রাজ্যের যারা জনগণ, রাজ্যের যারা গণদেবতা, আপনারা হচ্ছেন ভিআইপি আর আমরা হইছি আপনাদের জন্য ডাক পিয়ন। ওই দিল্লির প্রধান সেবক এবং রাজ্যের যারা ভিআইপি, গণদেবতা, জনসাধারণ, নাগরিক, জনতা জনার্দন, আপনাদের যে দাবি তাকে প্রধান সেবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিমিত্ত মাত্র করে তাদেরকে ভোট করবেন। এটাই আমি গত 5 বছরে শিখলাম। এটাই আমাদের দায়িত্ব। মোদিজি কি বলেন? দিল্লি থেকে কোনো মন্ত্রী যদি নর্থ ইস্টে আসে, ত্রিপুরাতে আসে, সে আমাদের মেঘালয়ে, আমাদের গুয়াহাটিতে, আসামে আসে, তাদেরকে 50% কাজ 2 দিনের সফর থাকতে লাগে। একদিনের সফর করে কোনো মন্ত্রী যেতে পারবে না, কেন্দ্রীয় মন্ত্রী। তাকে একদিন সরকারি কাজের জন্য ক্যাপিটালে থাকবে এবং একদিন প্রত্যন্ত অঞ্চল, আমার যেমন গন্ডাছড়া, আমাদের ছামনু হোক আর আমাদের সাবরুম হোক, এই বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করতে হবে। আর তাদের সঙ্গে কথা বলে মোদিজির যে কাজ করছেন, মানুষের কাছে পৌঁছানো আর মানুষের অভাব অভিযোগ মোদিজির কাছে পৌঁছানো। এই প্রথম ভারতবর্ষে দুনিয়ার মধ্যে কোনো প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে, সেটা নরেন্দ্র ভাই মোদি, যেটা ওয়ান ওয়ে নয়, এটা এই আউট এবং ইন দুইটা ভাবে দেশকে পরিচালনা করছেন। উনি দেশকে শাসন করছেন না, উনি দেশকে সেবা করছেন। সেই ব্যক্তির নির্বাচন আগামী 19 তারিখ আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং আগামী 26 তারিখ আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসন, 2 আসনে আমরা গত 2019-এ প্রথম লোকসভা নির্বাচনে 2টা পদ্মফুল আমরা মোদিজিকে দিল্লিতে পাঠিয়েছি। 2014 সালে আমরা পাঠাতে পারিনি, কিন্তু 2014 সালে আমরা পাঠাতে পারিনি বলে মোদিজি আমাদেরকে ডেভেলপমেন্ট দেননি, আমাদের জন্য ভাবেননি। সেটা মোদিজির শত্রুও বলতে পারবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ পদ্মফুল পাঠায়নি, নির্বাচনে ভোট দেয়নি মোদিজিকে, কিন্তু মোদিজি ওনার দায়িত্ব পালন করেছেন। আমাদের অভ্যাস কি? আমাদের স্বভাব কি? আমরা কি দেখেছি জন্মের পরে যে সরকার থাকবে, যে সরকারকে আমরা ভোট করব, তাদেরকে বেনিফিট পৌঁছে দেয়া হবে। ভাতা তারা পাবে, রেগার কাজ তারা পাবে, পেনশন যেটা সামাজিক পেনশন সেটা, রেগার কাজ আর বিপিএল কার্ড। এরপরে আর কিছু আসেনি। সিপিএম এর আমলে এটাই তো আসিল, রেগা বানাইছি আমরা বেগা, রেগা ভাতা আর কি একটা রাগা, একটা ভাতা আর একটা বিপিএল কার্ড। বিপিএল কার্ডটা মনে চাকরির অফার। এই ছিল সিপিএম এর শাসনে। আর কি ছিল? যেটা আমার অনিমেষ দা বলল যে দিল্লি দেয় না, দিল্লির বঞ্চনা, সারা জীবন এই ক্যাসেট বাজাইছে। ক্যাসেট 2018-তে জাম খাইয়া গেছে একবারে, আর চলে না, চেঞ্জ হয়ে গেছে সব। এখন কি আমরা কি চাই? সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে। যে বক্তব্য কমিউনিস্টের বন্ধুরা 40টা বৎসর স্লোগান দিছে, কিচ্ছু করতে পারছে না। আমি কমিউনিস্টের বন্ধুরা ডাকে নিয়ে কই, ভাই 40 বছর এমন আন্দোলন করছো, ট্রেন তো আইছে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সবটিরও যদি গুয়াহাটি নিয়ে হাজির করাইতা, ধাক্কা একটা দিলে ট্রেনটা কুমিল্লা পার করাই দিতাম পারলাম হইলে আমরা। তোমরা চোরাইবাড়ি অব্দি নিতে পারছো না। মোদিজি সরকারে আইছেন সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত। আমরা কি বলতাম যে আমাদের জীবদ্দশাতে ট্রেন দেখতাম না, ফুতনাদের দিনে জানি সাবরুম পর্যন্ত ট্রেন দেখবো নি। আমাদের স্বপ্ন ছিল না, স্বপ্ন দেখার অধিকার আমাদেরকে ছিল না, পারমিশন ছিল না। স্বপ্ন দেখতে গেলে কমিউনিস্টের পার্টি অফিস থেকে পারমিশন নিয়ে গিয়ে স্বপ্ন দেখতে হতো। এই ছিল আমাদের দিনচর্যা। আর আজকের কি 2016 সালে আমরা রাজধানী পেয়েছি, আমরা কিছুদিন আগে শতাব্দী পেয়েছি। 2020 সালে সাবরুম থেকে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত ট্রেন পেয়েছি। আমরা অনেক ট্রেন পেয়েছি। এবং আমরা কত কিছুদিন আগে
অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি আমি আর রাজদীপ দা, ওনারা বলেছেন যে বিদ্যুতীকরণ করার জন্য, যেটা বিদ্যুতীকরণ এই বছরের জুন জুলাই মাসের মধ্যে বিদ্যুতীকরণ সম্পূর্ণ হবে, এবং যেই দিন বিদ্যুতীকরণ সম্পূর্ণ হবে ট্রেন লাইনের, সেই বছরে 2024 সালের মধ্যে আমরা ত্রিপুরাবাসী আমরা স্বপ্নের বন্দে ভারত পাবো, যেটা আমরা কখনো ভাবতে পারি না। 2014 সালের আগে ভারত আর 2014 সালের পরের ভারত কেমন ভারত? বিকশিত ভারত, স্বপ্নের ভারত, নতুন ভারত, যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, শ্রমিকদের ভারত, সম্পূর্ণ নতুন এক ভারত। আর মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালকে পয়লা বৈশাখ, পাঞ্জাবের বৈশাখী, আমাদের বিভিন্ন রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আসামের বিহু, উড়িষ্যাতে সংক্রান্তি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব, এবং গতকালকে বাবা সাহেব ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী ছিল। সেই দিন আমাদের সংকল্পপত্র আমরা যে কি কাজ করব, সেই সংকল্পপত্র দেশের 140 কোটি নাগরিকের উন্নয়নের জন্য 2047 সালের ভারতবর্ষকে পৃথিবীর সবচাইতে পরম বৈভবশালী, পরম গৌরবশালী রাষ্ট্র নির্মাণ করার যে সংকল্প নিয়ে মাননীয় দেশের প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন, সেই যাত্রার প্রতিফলন গতকালকে আমরা পরিলক্ষিত করেছি। কি লক্ষ্য করেছি? যারা 70 বছর বয়সের বেশি থাকবেন তাদেরকে আমরা আয়ুষ্মান ভারত 100% করে দেব। 100% 70 বছরের ঊর্ধ্বে যারা থাকবে তাদেরকে আমরা দেব। গত 10 বছরে প্রত্যেক সপ্তাহে একটা করে ইউনিভার্সিটি আমাদের কান্ট্রিতে তৈরি হয়েছে। গত 10 বছর আগে দেশের মধ্যে 60টা এইমস হসপিটাল ছিল। আমি সবাইকে খোলামেলা করে বলি, 60টা যে এইমস হসপিটাল মোদিজির 2014 আগে ভারতবর্ষে ছিল, তার মধ্যে একটা এইমস হসপিটাল কংগ্রেস তৈরি করেনি, কংগ্রেসে তৈরি করেনি। 6টা এইমস হসপিটাল অটল বিহারী বাজপেয়ী তৈরি করেছেন, এবং একটা এইমস হসপিটাল যেটা দিল্লি, যেটা আমাদের আন বান শান, সেই এইমস হসপিটাল রাজকুমারী অমৃতে কর ওনার পয়সা দিয়ে, ওনার অর্থ আনুকূল্যে দিল্লিতে তৈরি হয়েছে। কংগ্রেসীদের কোনো দায়িত্ব ছিল না স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে ডেভেলপমেন্ট করা। তার থেকে আমরা বুঝতে পারি কংগ্রেস কিভাবে কাজ করেছে দেশের জন্য। 55-60 বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশকে শাসন করেছে, এবং শাসনের সঙ্গে আমাদের রাজ্যের যারা কমিউনিস্ট তারা তাদেরকে যোগান দিয়েছেন। এবং কিছু কিছু সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমরা যখন বলবো দিল্লির সরকার চলবে, আমরা যখন বলবো দিল্লির সরকার থেমে যাবে। সেই দুদণ্ড প্রতাপ কমিউনিস্টরা দিল্লিতে সরকারের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে শাসনে ছিলেন, কিন্তু তারা স্বাস্থ্য পরিবেশ সেবার সঙ্গে কথা বলার কোনো অধিকার তাদের নেই। গত 10 বছরে 15টা এইমস হসপিটাল তৈরি হয়েছে। 15টা এইমস হসপিটাল নির্বাচন ঘোষণা আগে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী 1200 লক্ষ কোটি টাকার উদ্বোধন করেছেন, না হয় শিলান্যাস করেছেন। আমাদের রাজ্যে সংস্কৃত ইউনিভার্সিটির 100 কোটি টাকার আমরা ভবন পেয়েছি। আমাদের গর্বের এমবিবি যে ইউনিভার্সিটি 20 কোটি টাকার আমরা শিলান্যাস পেয়েছি। আমাদের রাজ্যে বিশ্বস্তরীয় দুইটা ল্যাব পেয়েছি, একটা মেলাঘরে আর একটা ধলাই হসপিটালে আমরা দুইটা বিশ্বমানের ল্যাব পেয়েছি। আমরা আর কি পেয়েছি? গত কিছুদিন ধরে আমরা কুমারঘাট, ধর্মনগর এবং আমাদের মাতাবাড়ি যে রেলওয়ে স্টেশন রয়েছে তাকে রিনোভেট করে, আধুনিক করে, আন্তর্জাতিক মানের রেলওয়ের প্ল্যাটফর্ম যাতে তৈরি করা যায় তার জন্য ব্যবস্থা দিয়েছেন। এবং আগরতলার রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের রেলওয়ে স্টেশন তৈরি করার জন্য 240 কোটি টাকার শিলান্যাস দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য করে দিয়েছেন। আপনারা বলুন তো, দিতে হবে, করতে হবে, দিতে হবে, করতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই করবে কে? আমি, তুমি, আবার কে? স্লোগান দিতে হয়েছিনি? স্লোগান দিছেননি কেউ? লাগছেনি স্লোগান দিতে? স্লোগান দিতে হয়নি। আমাদের যে সামাজিক ভাতা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে আমি 2000 টাকা সামাজিক ভাতা করব। উনি কথা দিয়েছিলেন। আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সেই কথাকে রেখেছেন। 2000 টাকা আমরা ভাতার ব্যবস্থা করেছি।
25 বছরে 35 বছরে ভাতা 700 টাকা, আর 5 বছরে ভাতা আমরা 1400 টাকা বৃদ্ধি করেছি। কিসের জন্য? দিল্লি এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, তার জন্য সেটা করা সম্ভব হয়েছে। আমাদের রাজ্যে আসাম আগরতলা সড়ক কবি খুশি কবি গম, বছরে 6 মাস বন্ধ, 6 মাস চলে। চাউল ডাল সব কিনে রাখো। যারা মোটরসাইকেল চালায়, আমরা পেট্রোল পাম্পে যাই, কয় দাদা 50 টাকার তেল দেন, দাদা 75 টাকার তেল দেন, 100 টাকার তেল দেন, কারণ রাস্তা বন্ধ। আসাম আগরতলা রাস্তা বন্ধ। আমরা ভোট করিনি 2014 সালে, 2016 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলার ডিএমকে রাত্র 10:30টার সময় দেশের প্রধানমন্ত্রী ফোন করে বলছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছি, রাত্র 10:30টার সময় আপনার সঙ্গে কথা বলছি, আপনার কষ্ট হবে না তো? দেশের প্রধানমন্ত্রী বলছেন। এই ডিএম বলছেন যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কথা কইছে না, দেশের প্রধানমন্ত্রী কথা কয়, বিশ্বাস করতে পারছে না। তাই না ডিএম না কিতা প্রধানমন্ত্রী কইতে আছে না, বুথে কথা কইতে আছে, বিশ্বাস করতে পারতেছে না কেন? আমি জানি আমার ত্রিপুরা রাজ্যের যে নাগরিক তারা অসুবিধা রয়েছে, রাস্তা বন্ধ। আমি চাই আগামী 7 দিনের মধ্যে আসাম আগরতলা যে ত্রিপুরা রাজ্যের লাইফলাইন সেটা সুন্দরভাবে তৈরি হবে। তার জন্য যত অর্থের প্রয়োজন আপনি স্পটে যাবেন, সমস্ত কিছুর ব্যবস্থা আপনাকে পৌঁছে দেওয়া হবে। 7 দিনের মধ্যে নয়, 6 দিনের মধ্যে। 2016 সালের জুলাই মাসে রাস্তা ঠিক হয়েছে, আজ পর্যন্ত 1 ঘন্টার জন্য রাস্তা বন্ধ হয়নি। এটাই দেশের প্রধানমন্ত্রী তৎকালীন সময় থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ বিশ্বাস করতে শিখেছে যে ব্যক্তিকে আমরা ভোট করে নিই সেই ব্যক্তি আমাদের জন্য চিন্তা করে। কিন্তু ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সরকার, আসামে গুয়াহাটিতে আসামে কংগ্রেসের সরকার, দিল্লিতে কংগ্রেসের সরকার, অভিন্ন হৃদয়ের সরকার। একজনের কষ্ট হইলে, একজনের ব্যথা পাইলে আরেকজনের খাপানি উঠে কষ্ট হয়। কংগ্রেস সিপিএম এর এমন সম্পর্ক। আমি সবসময় একটা কথা বলি, কংগ্রেস সিপিএম এর সম্পর্ক এটা নতুন না। 6 সাল পহলে হামে তুমসে প্যার থা, আজ ভি হ্যায় কাল ভি রহেগা। 2023 সালে ত্রিপুরা রাজ্যে খুল্লম খুল্লা বিয়া। এই হচ্ছে কংগ্রেস সিপিএম, নতুন কিছু না এটার মধ্যে। আজকে তারা সেই তাদের সরকার ছিল কিন্তু সমস্যা সমাধান করতে পারেননি, রেল সম্প্রসারণ করতে পারেননি। আমাদের নির্বাচনের আগে কমিটমেন্ট ছিল আমরা মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা এয়ারপোর্টের নামকরণ করব। আপনারা জানেন 2018 সালে 30শে জুন আমরা ইম্ফলে গেছি, আমরা বিপ্লব দাস আমরা ইম্ফলে গেছি, কয়েকজন অমিত ভাই আমাদেরকে ডেকেছেন। আমরা একজনের মুখের দিকে তাকাচ্ছি যে কিভাবে বলবো যে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কমিটমেন্ট করেছি, সেটা হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারছি না। অমিত ভাই বলছেন ফুচুর ফুচুর কিউ কর রে ভাই, কে হুয়া? বলে আমরা তো কথা কইছি আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, ওনার নামে আমরা এয়ারপোর্ট করব। সেটা কি করে সম্ভব? সেটা বলে সম্ভব না। যারা আধিকারিকরা বলছে, অমিত ভাই সাহেব বলছেন বিপ্লব দাকে তুমি 4 জুলাই দিল্লিতে আসো, অন দ্য স্পট আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভাবা যায় ত্রিপুরা রাজ্যের জন্য এয়ারপোর্টের জন্য মোদিজির নেতৃত্বে দিল্লির ক্যাবিনেট বসে ক্যাবিনেটের সিদ্ধান্ত করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টের নামকরণ হয়। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই আমাদের বিকাশ পুরুষ নরেন্দ্র মোদিজি। আমরা যেটা আমাদের মোদিজি বলেন, আমি যেটা কথা বলি সেটা আমি চরিতার্থ করি। তোমরা আমার দলের যারা এমপি রয়েছ, যারা এমএলএ রয়েছ, তাদেরও দায়িত্ব রয়েছে, বুঝে শুনে কথা বলবে। যে কথা বলবে সেই কথা রাখতে হবে। এবং গত 10 বছরে মোদিজি প্রমাণ করে দিয়েছেন, যে জায়গাতে শিলান্যাস করেছেন, যে জায়গাতে ভূমি পূজন করেছেন, সেই জায়গার উদ্বোধন উনি করে দিয়েছেন। এবং কংগ্রেসের শাসনে 400 প্রজেক্ট তিনি এই 10 বছরে কংগ্রেসের শাসনে ওনারা বলেছিলেন সেই কাজগুলি করবেন, সেগুলি করেননি, বন্ধ করে রাখা হয়েছিল। শিলান্যাসও করেনি, রেল বাজেটে করেছে, সাধারণ বাজেটে বলেছে যে আমরা এটা করব সেটা করব, করেনি। আমি 2টা উদাহরণ দিচ্ছি। হিমাচল প্রদেশের উন্নয়ন 1974 সালে রেলওয়ে স্টেশন করবে ঘোষণা করেছিল কংগ্রেস, করতে পারেনি। আমার দেশের প্রধানমন্ত্রী মোদিজি সে রেলওয়ে স্টেশন করে দিয়েছেন 2022 সালে। কেরালাতে একটা ন্যাশনাল হাইওয়ে 1976 সালের প্রজেক্ট ছিল,
করতে পারেননি আমার প্রধানমন্ত্রী মোদিজি সেই প্রজেক্ট করে দিয়েছেন। আমার পার্শ্ববর্তী রাজ্য বগিবিল ব্রিজ 2018 সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে সেই ব্রিজকে করে দিয়েছেন। আমরা যে নর্থ ইস্টবাসী, আমাদের জন্য 9টা এয়ারপোর্ট ছিল গোটা নর্থ ইস্টে, আজকে 17টা এয়ারপোর্ট, প্রত্যেকটা রাজ্যে এয়ারপোর্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজ্যের সঙ্গে রেলওয়ে সম্প্রসারণ করে দেওয়া হয়েছে। এবং আমরা ত্রিপুরা রাজ্যের যারা প্রান্তিক, যে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা আমরা বলতাম দিল্লি বহুত দূর ভাই, সবার একটাই কথা দিল্লি বহুত দূর, কিন্তু আজকে আমরা দায়িত্ব নিয়ে বলছি 2018 পরে আমরা ত্রিপুরাবাসী আমরা বুঝি যে দিল্লি ফিজিক্যালি অনেক দূর হতে পারে, মনের দিক থেকে দিল্লি আমার খুব কাছে, এটাই মোদিজি আমাদেরকে করে দিয়েছেন। আজকে আগরতলা থেকে আখাউড়া গঙ্গাসাগর হয়ে আমরা কলকাতাতে রেলের যোগাযোগ আমাদের সম্প্রসারণ হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া যৌথভাবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী সবাই মিলে সে ট্রায়াল রান করে দিয়েছেন। ভাবা যায় সেটা, এই রেল লাইন সম্প্রসারণ শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমস্ত নর্থ ইস্টের জন্য একটা গেম চেঞ্জার হিসাবে আজকের দিনে কাজ করবে। সেই সুবিধা যেটা আমরা 32 ঘন্টা কলকাতাতে যাই, মাত্র 10 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা কলকাতাতে যেতে পারবো, সেই ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী করেছে। আমাদেরকে আন্দোলন করতে হয়নি, আমাদেরকে আন্দোলন করতে হয়নি, ধর্ণা দিতে হয়নি, সেই কাজগুলি আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য করে দিয়েছেন। আমরা কৃষক, অনেক প্রান্তিক কৃষক, আমাদের ধান বিক্রি করার মার্কেট ছিল না, বাজার ছিল না, বাজারে ধান 350 টাকা মন, 400 টাকা মন। এদিকের মানুষ 40 কেজি মন বিক্রি করে না ফুরা হিসাবে বিক্রি করে? কত 40 কেজি? কত কেজিতে মন? মন হিসাবে বিক্রি হয় তো কত কেজি? 40 কেজি ধানের দাম 350 টাকা নতুবা 400 টাকা। জমি জমুইয়া দাঁড়াইছিল আপনার কাছে, জমি করে না কেউ, জলের দাম, কারেন্টের দাম, বিভিন্নভাবে জমি জমুইয়া দাঁড়াইছিল ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে। আমরা কমিটমেন্ট করেছিলাম 2018 সালে, 2018 সালের ডিসেম্বর মাস থেকে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিতভাবে আমরা ধান বিক্রির বাজার আমাদেরকে কৃষকদের দিয়েছি। আমি কৃষক পরিবারের, আমরা জন্মজাত কৃষক, সেই জায়গায় আমরা লক্ষ্য করছি আজকের দিনে সরকার 2183 টাকা, আমার কিষাণ মোর্চার প্রেসিডেন্ট মাথা লাগতেছে, 2183 টাকা কুইন্টাল এই বছর। প্রত্যেক বছরে 2 বার ধানের দাম বাড়ে, আশখুন্দে ফোসখুন্দে, যারা গৃহস্থ আছে তারা বুঝবো খুন্দ কারে কয়, আশখুন্দ আর ফোসখুন্দ। সেই 2 বারে ধানের দাম বাড়ে। এইবার যেমন 2183 টাকা, এইবার যখন জুন জুলাই মাসে ধান বিক্রি করব ধানের দাম আবার একটা বাড়বো। আর বেসরকারিভাবে বাজারে যখন ধান যারা বিক্রি কিনে তাদেরকে যখন জিজ্ঞেস করি ধানের দাম কত, 24 টাকা দিয়েও আমার ধান পাই না। ধান মানুষ সরকারের কাছে বিক্রি করে, পাবলিকের কাছে ধান বিক্রি করে না। এত আত্মবিশ্বাস, কারণ मोदी है तो मुमकिन है, मोदी जी का গ্যারান্টি है যে ধান বিক্রি করার বাজার মোদি জি আমাদেরকে দিয়ে দিয়েছেন। কালকের সংকল্প পত্রে কি মহিলা, গরিব, কৃষক, আমাদের যে যুবক তাদের জন্য আলাদা আলাদা সিস্টেম করে দিয়েছেন। যারা শ্রমিক রয়েছেন মোদিজি খোলামেলাভাবে বলে দিয়েছেন, অসংগঠিত যে শ্রমিক, আমাদের যে গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, গাড়ি সাধারণ গাড়ির ড্রাইভার, অটো ড্রাইভার এবং বিশেষ করে যারা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন, গৃহ পরিচারিকার কাজ করেন, তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এই সংকল্প পত্রের মধ্যে। মোদিজি বলেছেন আমরা যাতে প্রত্যেকে মানুষের সঙ্গে সে সুবিধার কথাগুলি আমরা বলে দিই। আমরা রোজগারের ব্যবস্থা সবচেয়ে বেশি বড় যারা রয়েছে শিক্ষিত ছেলে মেয়ে, তাদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা রেখেছেন। 2016 সালের আগে ভারতবর্ষের স্টার্ট আপের নাম কেউ শুনেনি। 100-150 স্টার্ট আপ আমাদের দেশে ছিল, আমাদের কেউ জানতো না। যারা উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা তাদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করা হয়েছে। আজকের দিনে 2016 সাল থেকে 2024 পর্যন্ত আমাদের দেশে আজকে 1,00,000 স্টার্ট আপ তৈরি হয়েছে। প্রত্যেকটা 110টা ইউনিকর্ন তৈরি হয়েছে।
পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি 10টা ইউনিকর্নকে গণা হয় তার মধ্যে একটা ইউনিকর্ন ভারতবর্ষে, তারা হচ্ছে বিলিনিয়ার, 10টার মধ্যে একটা ভারতবর্ষ। এই ব্যবস্থা, এবং যারা কম লেখাপড়া জানেন, অন্য ব্যবসা করবেন, তাদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করা হয়েছে। আগে মুদ্রা লোন আমাদের 10 লাখ পর্যন্ত ছিল, গতকালকে মোদিজি ঘোষণা করেছেন আমাদের যারা যুবক ছেলে মেয়েরা রয়েছে, যারা ব্যবসা করতে চান, যারা বাজারি ব্যবসায়ী, যারা এখনো ব্যবসা করছেন, তাদের জন্য মুদ্রা লোনের সীমারেখা 20 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এবং আনন্দের বিষয় আপনাদেরকে বলি, দায়িত্ব নিয়ে বলছি, কমরেড বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা বলছেন রোজগার নেই, রোজগার নেই। গত 6-7 বছরে ত্রিপুরা রাজ্যে শুধু মুদ্রা লোন নিয়ে নিজেরা পায়ে নিজে দাঁড়িয়েছেন। কতবার নিয়েছেন? 26 লক্ষ বার, 26 লক্ষ মানুষ ত্রিপুরা রাজ্যের মুদ্রা লোনের সুবিধা নিয়েছেন, যার মধ্যে সবচাইতে বড় সংখ্যা জনজাতি অংশ, যাদের সংখ্যা 5,48,000 জনজাতি ছেলে মেয়ে মোদিজির শাসনে মুদ্রা লোন নিয়ে নিজেদের জীবিকা উপার্জন করছেন। এবং টাকা কত? প্রায় 14,000 কোটি টাকা ত্রিপুরা রাজ্যকে ভারত সরকার শুধু মুদ্রা লোনের জন্য ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য দিয়েছেন। এবং যারা সবচাইতে নিচু স্তরের, যারা হাতের কাজ জানে, তাদেরকে PM বিশ্বকর্মা, আমাদের যারা লোহার রয়েছে, সোনার রয়েছে, কর্মকার রয়েছে, মালা তৈরি করে, বাঁশের বাস্কেট তৈরি করছে, জুতা তৈরি করছে, জাল তৈরি করছে, এই ধরনের 18টা ট্রেডকে সম্বোধন করে তাদেরকে সমাজের জায়গা দিয়েছেন, তাদেরকে মোদিজি নাম দিয়েছেন বিশ্বকর্মা। ভাবা যায়? এই ধরনের লোকদেরকে নাম দেওয়া হচ্ছে বিশ্বকর্মা। তাদের জন্য, সমস্ত লোকদের জন্য 4 to 5% ইন্টারেস্টে লোনের ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে। আমরা যারা স্ট্রিট ভেন্ডার, আমাদের কুমারঘাটে রয়েছে, ধর্মনগরে রয়েছে 20টা, একটা পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত, আমাদের পৌর নিগম একটা, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত আমাদের রাজ্যে 20টা। আমাদের রাজ্য থেকে গোটা দেশে 10,000 টাকা থেকে শুরু হয়েছে, তারপরে সেটাকে 20,000 করা হয়েছে, তারপরে 30,000, এখন 50,000 টাকা স্বনিধি যোজনা কন্টিনিউ থাকবে। আমরা যারা গরিব, আমাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, 3 কোটি আবাস যোজনার ঘর দেওয়া হবে। আমাদেরকে জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা মোদিজি আমাদের ঘোষণাপত্রে দিয়েছেন। এবং ভারতবর্ষকে বিশ্বগুরু নয়, ভারতবর্ষ বিশ্ব বন্ধুত্ব হবে, বিশ্বের দরবারে বন্ধুর দরজা নিয়ে দাঁড়িয়ে সমস্ত পৃথিবীকে বন্ধু বলে আলিঙ্গন করবে, সেইভাবে দেশকে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য কাজ করছেন। রাস্তাঘাট থেকে, এয়ারপোর্ট থেকে শুরু করে রেল কানেক্টিভিটি, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, প্রত্যেকটা জায়গায় যেমন করেছেন, গরিব মানুষের জন্য 5 কেজি চালের ব্যবস্থা করেছেন। সমস্ত ব্যবস্থা আমাদের মোদিজি আমাদের জন্য রেখেছেন। আমাদের দায়িত্ব মোদিজির জন্য 2টা পদ্মফুল দিল্লিতে পাঠানোর জন্য। আমরা প্রত্যেকে বাড়িতে যাব, প্রত্যেকে 10 জন মানুষের করে দায়িত্ব নেব এবং মোদিজিকে 2টা পদ্মফুল আমরা পাঠাবো। সবাই স্লোগান দিন, ভারত মাতা কি। অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম, 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 অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমায় জানাই স্বাগতম, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তোমায় জানাই স্বাগতম, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তোমায় জানাই স্বাগতম, অমিত ভাই শাহ 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 তোমায় জানাই স্বাগতম। भारत माता की, भारत माता की। फिर एक बार, फिर एक बार, आपकी बार, आपकी बार। অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। মায়েরা উলুধ্বনি দিন, অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম, 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 অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। भारत माता की। फिर एक बार, फिर एक बार, आपकी बार,
আপকি বার অমিত ভাই শাহকে আমরা এই কুমারঘাটে দ্বিতীয়বার স্বাগত জানাচ্ছি। উনি আবারও একবার এসেছিলেন। অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। অমিত ভাই শাহ তোমায় জানাই স্বাগতম। বন্দে মাতরম। ভারত মাতা কি। নরেন্দ্র মোদি অমিত ভাই শাহ নমস্কার। भारत माता की, भारत माता की। ভারত মাতা কি। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন দেশের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি। এখন অমিত ভাই শাহজিকে রিসা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়। এখন আপনাদের সামনে ভাষণ রাখবেন ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়। আজ আমরা কুমারঘাটে আমরা মিলিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী, যিনি এই ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারী মাননীয় অমিত ভাই শাহজি। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমাদের এই কেন্দ্রের যিনি প্রার্থী কৃতি দেবী দেববর্মা মহোদয়া, তিপ্রামাথার চেয়ারম্যান মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় এবং মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং এই কুমারঘাটে আজকে এই জনসভায় যারা সমবেত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি। আজ আমার একটা কথা মনে পড়ছে যে এই ত্রিপুরা রাজ্য থেকে এই সিপিএম কে হটানোর জন্য সেই ঐতিহাসিক র্যালি আমাদের অমিত ভাই শাহজির নেতৃত্বে 2017-তে এই কুমারঘাটের এই পিডব্লিউডি গ্রাউন্ড থেকে তার শুরুয়াত হয়েছিল। আজকেও সেই ইতিহাস তৈরি করার জন্য আমাদের অমিত ভাই শাহজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বলবো একবার জোরে করতালি দিয়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে একবার অন্ততপক্ষে অভিনন্দন জানানোর জন্য। যেহেতু আমাদের এই ত্রিপুরা রাজ্যের মুক্তির জন্য সেদিন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অমিত ভাই শাহজি আমাদেরকে যে উপহার এই ত্রিপুরা রাজ্যকে দিয়েছে, আমাদের নৈতিকতার প্রশ্নে আগামী লোকসভা নির্বাচনে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে আমরা দুটি পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। কাজে আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বলেন আমার সঙ্গে, भारत माता की, भारत माता की। अब की बार फिर से एक बार। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়। আজকে কুমারঘাটে আমি ভাষণ দেব না। আজকে কার ভাষণ শোনার জন্য এসেছেন আপনারা? কার ভাষণ?
কার ভাই শোনা যায় না তো শুনি না তো আমি কার 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 বন্ধুরা মঞ্চে উপস্থিত দেশের যশস্বী গৃহমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের আসলি মুক্তিদাতা আদরণীয় অমিত ভাই শাহ মহোদয়, আর এখানে ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, মঞ্চে উপস্থিত মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃত্ব और বড় মাত্রায় উপস্থিত আমার উত্তর উনকটি ধলাইবাসীরা, একবার বড় জোরে একবার মমিন ভাইসার জন্য তালি লাগানো। আমি যে পশ্চিমে প্রার্থী হয়েছে কে কে জানে, হাত তুলো তো দেখি। আর পূর্বে প্রার্থী কে কে? পূর্বে প্রার্থীর নাম কি? কি নাম? এখানে আছে মঞ্চে, ওনাকে জিতাবেন, জিতাবেন। অমিত ভাই সামনে বলছেন জিতাবেন পাক্কা। আমি আবার ভাষণ দেব, আজকে আমি ভাষণ দেব না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের যে জোশ এটা চাই। এটা রাখবে 26 তারিখ পর্যন্ত 90% ভোট করবে, মোদিকে সিট পাঠাবে। এখানে একটা কথা মহিত ভাইকে দেখাও, কে কে করোনার টিকাকরণ করেছো? হাত উঠা তো দেখাও, নিচে করো। মোদিজির 5 কিলো করে চাউল কে কে পাচ্ছে? হাত উঠাও তো। मोदी घर के पेच हाथ उठाओ तो। অমিত ভাই সব মিলা है। मैं अब আমি এখন আর আমার ভাষণ দেব না, আমি পরে দিদিকে জিতানোর পর তারপরে আসবো। কুমারঘাটে 4 জন বিপ্লব দেব আসবে, সবার সঙ্গে জিতের খুশি মানাবে। সবাইকে আবারও একবার আমার সঙ্গে জোর से মুষ্টিবন্ধ হাত উপরে তোলা, হাত উপরে তোলা, মুষ্টিবন্ধ। সিপিএম কংগ্রেস যাতে শুনে, ঠিক আছে? भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, अमित शाह जी की, जेपी नड्डा की, कुमारघाट वासी की, उत्तरेर वासी की, धलाई वासी की, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তিপ্রামাতা দলের যিনি ফাউন্ডার রয়েছেন মহারাজা प्रद्युत किशोर देव मानिक्य महोदय। माननीय गृह मंत्री जी, माननीय मुख्यमंत्री जी, यहाँ में मंच में सब बैठे हैं, मंत्री, हमारे बीजेपी के अध्यक्ष, हमारे कैंडिडेट वेस्ट त्रिपुरा से पूर्व मुख्यमंत्री जी बिप्लब देव जी, मैं ज्यादा समय नहीं लूंगा। कुमारघाट से आज पहली बार जिंदगी में पहली बार मैं उसी मंच में खड़ा हूं जहां में हमारे गृह मंत्री जी खड़े हैं, और मैं गृह मंत्री जी को तोहफे में त्रिपुरा से दोनों सीट वर्ल्ड रिकॉर्ड मार्जिन से आपको और मोदी जी को देना चाहता हूं। यहां में मैं ज्यादा नहीं बोलूंगा क्योंकि हम सब देश के होम मिनिस्टर को सुनने आए हैं। सिर्फ 2 बात रखना चाहता हूं। मैं तिप्रा मोथा का फाउंडर और मैं एक समय चेयरमैन रह चुका हूं। मेरे साथ यहां में विजय कुमार रांखोल जी हैं, हमारे एमएलएज हैं, हमारे ब्रू शरणार्थी लीडर्स हैं। मैंने देखा है जब 2018 में मैं पहली बार गृह मंत्री जी से मिला था, हमारे जो ब्रू शरणार्थी थे जिनको कंचनपुर में कम्युनिस्ट की सरकार ने इतने सालों तक वंचित रखा, गरीब रखा, उनके शिक्षा के लिए नहीं सोचा, उनके भविष्य के लिए नहीं सोचा, उनके बच्चे के लिए नहीं सोचा। उस समय मैंने गृह मंत्री जी से एक निवेदन किया था। इतिहास गवाह है कि 2 महीने के अंदर जो 20-25 साल का प्रॉब्लम था,
2 महीने के अंदर गृह मंत्री जी ने हमारे ब्रू को दिया। आज अगर त्रिपुरा में ब्रू एक सम्मान का जिंदगी जी रहा है, अगर आपके बच्चे का एक भविष्य आज है, तो उसमें एक बहुत बड़ा हाथ हमारे गृह मंत्री जी का है। इसमें हमें भूलना नहीं चाहिए, हमें भूलना नहीं चाहिए कि हमारे साथ हमारे खराब समय में कौन रहा। आज से 1 महीने पहले मैंने, हमारे प्रेसिडेंट विजय कुमार रांखल ने, हमारे मंत्री ने, हमारे एमएलए ने, हमने एक हिस्टोरिक तिपरासा अकॉर्ड साइन किया है। बहुत लोग स्पेशली कम्युनिस्ट इतिहास को नकारते हैं, इतिहास को बदलने की कोशिश करते हैं, लेकिन कुमार घाट में मैं बोलना चाहता हूं और मीडिया के थ्रू बोलना चाहता हूं, आज से 75 साल पहले महारानी कंचन प्रभा देवी ने देश के उस समय के होम मिनिस्टर हमारे सरदार पटेल के संग एक एग्रीमेंट साइन किया था। उसके बाद त्रिपुरा एक हिंदुस्तान का अटूट अंग बना। 75 साल बाद कंचन प्रभा देवी का नाती को वही सम्मान, उस परिवार को वही सम्मान देश का होम मिनिस्टर श्री अमित शाह जी ने दिया है। यह सम्मान मुझे व्यक्तिगत तौर से नहीं दिया गया है, यह हमारे त्रिपुरा के इंडिजिनस लोग, हमारे जनजातीय, हमारे ट्राइबल लोगों को, हमारे हानी बुसा को, हमारे बुकुंबारा को आज हमारा होम मिनिस्टर ने दिया है। यह शांति से मिला है। आज से पूरे नॉर्थ ईस्ट में आप देखेंगे, जब भी किसी को कुछ प्राप्त हुआ, ये वायलेंस से हुआ, झगड़ के हुआ, बंदूक से हुआ। इस बार ना किसी का घर जला है, ना किसी की मृत्यु हुई है, ना कहीं में आतंकवाद हुआ है। आज शांति से हम त्रिपुरा के जनजाति, इंडिजिनस, हानी बुसा को और स्थानीय लोगों को आगे ले जाना चाहते हैं। कम्युनिस्ट सरकार ने 25 साल तक यहां में राज किया, हमारा इतिहास को बदला, हमारे गरीब तिपरासा को कुछ नहीं दिया। आज अगर हमको अपना बच्चा का भविष्य बनाना होता है तो हमें कलकत्ता, दिल्ली, बेंगलोर, हैदराबाद, पूना जाना पड़ता है। मैं चाहता हूं कि अगर हमें अपना भविष्य को ठीक करना है तो हमें त्रिपुरा के बाहर नहीं देखना है। यह कैसे होगा अगर केंद्र सरकार हमारे साथ नहीं खड़ा होगा। मैं अपने तिपरासा को बोलना चाहता हूं, हमने 20 के 20 सीट बहुत बार कम्युनिस्ट को दिया, रिटर्न में क्या मिला? गरीबी, बेरोजगारी, भूख, शिक्षा कहीं नहीं, कहीं में पीने के लिए, पानी के लिए हमें 5-5 किलोमीटर चलना पड़ता था। आज समय आया है, आज समय आया है कि हम अपने दुश्मन को, जिसने हमें वंचित रखा, जिसने हमें नॉर्थ ईस्ट में सबसे गरीब अगर कोई जनजाति है तो वो त्रिपुरा का है, किसने रखा है? वो समझिए, किसने आज हमें इस स्थिति में रखा है और उसका जवाब इस इलेक्शन में आप दीजिए। मैं यहां में अपनी बहन के लिए वोट मांगने नहीं आया हूं, मैं यहां में अपने लोगों को एक अच्छा भविष्य देने के लिए, अपने नेक्स्ट जनरेशन को एक अच्छा कल देने के लिए बात करने के लिए आया हूं। मैं अंत में गृह मंत्री जी को एक छोटे भाई के तरीके से एक रिक्वेस्ट करना चाहता हूं। गृह मंत्री जी, आपने हमें बहुत दिया है, हम आभारी हैं और हम चाहते हैं कि आप भी आज हमारे लिए और 2 शब्द बोलिए, क्योंकि कम्युनिस्ट ने एक अफवाह फैलाया हुआ है कुछ नहीं मिलेगा, और मैं बोलता हूं सब कुछ मिलेगा, सबको मिलेगा। मैं ये निवेदन करके अपने लोगों को बोलना चाहता हूं, 19 तारीख वेस्ट त्रिपुरा में, 26 तारीख ईस्ट त्रिपुरा में, यहां में एक मैसेज आप भेजिए कि त्रिपुरा अब कम्युनिस्ट के हाथों से निकल चुका है और एक नया कल बनाना चाहता है। यही मैं बोलकर अपने सबको धन्यवाद बोलना चाहता हूं।
তিপ্রাসা দফা আয়ুক লক্ষং, তিপ্রাসা जाति आयुक्त लोकथोंग। भारत माता की जय और त्रिपुरा के सब लोगों को मेरा बेलाई बेलाई नो हमबाई खुलुंग का धन्यवाद। थैंक यू। আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। ওনাকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যত না খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে আসন্ন 18তম যে লোকসভার নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যশস্বী ভারত সরকারের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আমাদের পশ্চিম আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের সবার পরিচয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব আসনের ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নের যাকে ভারতীয় জনতা পার্টির থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। এবং আমাদের মাঝে যিনি একটু আগে ওনার ভাষণ আপনাদের সামনে রেখেছেন তিপ্রা মাতার ফাউন্ডার আমাদের, তাছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই তিপ্রা মাতার চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের নেতৃবৃন্দরা এবং আমার এই 59 কোটি এবং সমস্ত এখানে যারা ত্রিপুরাবাসীরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা সবাই দেখেছেন যে গত 28 মার্চে আমরা যখন এখানে নমিনেশন দাখিল করি, আমাদের কার্যকর্তা শুদ্ধ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তিপ্রা মাতার কার্যকর্তা এবং আইপিএফটির কার্যকর্তা এবং সাধারণ মানুষ প্রায় 40,000 লোক আমরা সেই যখন আমরা এই নমিনেশন সাবমিট করি তখনই বোঝা গিয়েছিল যে 4 জুন আমাদের অপেক্ষা করতে হবে না, রেজাল্ট কি আমরা সেদিনই আমরা বুঝে গিয়েছিলাম। বন্ধুগণ, শুধু তাই নয়, যখন 27 মার্চে আমরা পশ্চিম আসনে আমরা সেখানেও যখন নমিনেশন দাখিল করি, হাজারো হাজারো লোক 35-40 হাজার লোক আমাদের সাথে সেদিনও নমিনেশন দাখিলের সময় সেখানে উপস্থিত ছিল। বোঝা যাচ্ছে একটা বার টিপ দিলে বোঝা যায় কোন দিকে যাচ্ছে। বন্ধুগণ, আমাদের এইবারের যে মোদিজির যে গ্যারান্টি, সেই গ্যারান্টিকে সামনে রেখে এবারের নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন। আগামী 2047 সনে এই যে বিকশিত ভারত তার যে সুফল তার পাওয়ার জন্য যে নির্বাচন, সেই নির্বাচন ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত থেকে আরম্ভ করে পার্লামেন্টের ইলেকশন পর্যন্ত খুব সিরিয়াসলি আমরা দেখি। আমরা চাই যে মোদিজি যেভাবে কাজ করছেন, মোদিজির হাত শক্তিশালী করার জন্য এবারের নির্বাচনে আমি নিশ্চিত যে আমরা তো জয়যুক্ত করব। অনেকে জিজ্ঞেস করে আপনাদের চ্যালেঞ্জ কি? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত পার্সেন্টেজ আমরা বেশি পাবো, সেই তার হচ্ছে চ্যালেঞ্জ। আমি আর বেশি কিছু বলছি না। বন্ধুগণ, আগামী আমি এখানে 2টো সিটের জন্য এখানে যারাই আছেন সবার কাছে একটাই আপনাদের কাছে নিবেদন করব যে সঠিক টাইমে সকাল সকাল গিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ভোট দিয়ে আমাদের এই পশ্চিম আসনের এবং পূর্ব আসনের যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন এই পূর্ব আসনের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে 26শে এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বসে আছেন, ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অমিত ভাই শাহজি
আপনাদের সামনে বক্তব্য রাখবেন। একবার সবাই করতালি দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো। ভারত মাতা কি। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, कुमार घाट वालों की आवाज को क्या हो गया है? 400 पार करना है या नहीं करना है? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? तो ऐसी आवाज नहीं चलेगी। दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प का मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित त्रिपुरा के लोकप्रिय मुख्यमंत्री डॉक्टर माणिक शाह जी, हमारे राजा साहब और मेरे मित्र त्रिपुरा मोथा के अध्यक्ष महोदय, मेरे साथ आए हुए हमारे दोनों प्रत्याशी पश्चिम त्रिपुरा से विप्लव कुमार देव जी, विप्लव जी खड़े हो जाइए जरा, और पूर्वी त्रिपुरा से महारानी कृति सिंह जी, हमारे प्रदेश अध्यक्ष महोदय श्री टिंकू रॉय, श्री सुधांशु दास, हमारी ट्राइबल मंत्री आ गया हो, चकमा आ गया हो, जोर से ताली बजाओ सेंटाना चकमा के लिए सभी लोग। हमारे त्रिपुरा मोथा के साथी अनिमेश देववर्मा जी, अनिमेश जी खड़े हो जाइए आप, शुक्ल चरण नोतिया जी, हमारी नेत्री भारत सरकार में मंत्री बहन प्रतिमा भौमिक जी, और आज कुमार घाट की इस भूमि पर आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को नमस्कार। मुझे बरोबर याद है 2017 का दिसंबर माह होगा और मैं यहां पर त्रिपुरा मुक्ति के लिए पहली रैली करने आया था और यहीं से त्रिपुरा को कम्युनिस्टों से मुक्त करने की शुरुआत की थी। और आज इस महान त्रिपुरा की जनता ने इतने सालों के कम्युनिस्ट शासन को समाप्त कर त्रिपुरा में मोदी जी पर भरोसा कर विकास का एक नया रास्ता चुनने का काम किया है। मित्रों, मैं जब यहां आया हूं तब सबसे पहले मां त्रिपुरा सुंदरी को, बाबा गरिया मंदिर को और सभी देवी देवताओं को प्रणाम कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मैं यहां आया हूं तब विनम्र शासक और जिनके मन में देश और जनता के अलावे कुछ नहीं था, ऐसे महाराजा वीर विक्रम माणिक्य किशोर जी को भी मनपूर्वक प्रणाम करना चाहता हूं। इतने सालों से कम्युनिस्टों ने महाराजा वीर विक्रम माणिक्य किशोर जी को केवल और केवल बुलाने का काम किया। नरेंद्र मोदी जी ने इनके नाम पर त्रिपुरा के एयरपोर्ट देकर बड़ी मूर्ति प्रस्थापित कर उनको चिर स्मरण करने का काम नरेंद्र मोदी जी ने किया है। और मित्रों, अभी अभी आपने पद्म पुरस्कारों का सूची देखा होगा। सतराम रियांग और बेनी चंद्र जमातिया, हमारे 2 ट्राइबल भाइयों को पद्म पुरस्कार देकर मोदी जी ने ट्राइबलों का सम्मान बढ़ाने का काम किया है। भाइयों और बहनों, नरेंद्र मोदी सरकार ने आदिवासियों के सम्मान के लिए, सुरक्षा के लिए और समावेशी विकास के लिए देश भर में न केवल विकास के काम चलाए हैं,
उनको साथ में रखने का भी काम किया है। ये कांग्रेस और कम्युनिस्ट सालों तक शासन करते रहे, एक भी आदिवासी बेटा बेटी को देश का राष्ट्रपति नहीं बनाया। आजादी के 75 साल बाद पहली बार नरेंद्र मोदी जी ने ओडिशा के गरीब आदिवासी की बेटी द्रौपदी जी मुर्मू को महामहिम द्रौपदी मुर्मू बनाकर आदिवासियों का सम्मान करने का काम किया है। सैकड़ों करोड़ों रुपया खर्च कर आदिवासी पूर्वज हमारे जो देश के लिए काम करे, उनके म्यूजियम बन रहे हैं। और मैं आज बताना चाहता हूं, हर म्यूजियम में हमारे राजा साहब का प्रतिमा भी है। ये हम सब के लिए गौरव का विषय है। भाई और बहनों, जनजातीय मंत्रालय में, ट्राइबल मंत्रालय में पहले 24,000 करोड़ रुपए का बजट था। मेरी बात ध्यान से सुनना, इतने बड़े देश के ट्राइबल आबादी के लिए सिर्फ 24,000 करोड़ था। नरेंद्र मोदी जी ने 1,25,000 करोड़ का बजट ट्राइबल मंत्रालय का किया है। और एकलव्य मॉडल स्कूल 70 साल में सिर्फ 90 बने थे। मोदी जी के 5 साल में 740 एकलव्य स्कूल बनाने का काम हमने किया है। भाई और बहनों, त्रिपुरा पहले विप्लव देव जी और अब डॉक्टर माणिक शाह के नेतृत्व में विकास के रास्ते पर आगे बढ़ पड़े। आज सुबह ही राजा साहब भी बैठे थे। टूरिज्म, कनेक्टिविटी, एयर कनेक्टिविटी, स्वास्थ्य, नौकरियां और इंफ्रास्ट्रक्चर, हर क्षेत्र में नरेंद्र मोदी सरकार की प्रायोरिटी हमारा त्रिपुरा है। और मैं आज बताने जा रहा हूं, त्रिपुरा में भी हमारी प्रायोरिटी हमारा ट्राइबल एरिया भारत सरकार का प्रायोरिटी है। भाई और बहनों, अभी अभी हमने एक एग्रीमेंट किया है भारत सरकार, त्रिपुरा सरकार और राजा साहब के साथ, तिपरा मोथा के साथ। एग्रीमेंट के लिए ढेर सारी चीजें बोली जा रही है, मगर मैं आज आपको बताकर जाता हूं, आपकी सभी समस्याओं का समाधान उस एग्रीमेंट में है। मुझ पर भरोसा करिएगा, एक कम्युनिस्ट जहर घोलने का काम। त्रिपुरा की जाति और जनजाति दोनों के बीच में शांति रहे, दोनों का विकास हो और संघर्ष की जगह विकास के रास्ते पर त्रिपुरा आगे बढ़ पड़े, इसका एग्रीमेंट में पूरा ध्यान रखा गया है। ये राजा साहब है तो राजा, मगर बनने से भी ज्यादा चतुर है भाई। छोटी छोटी चीज पर आपकी सभी हितों का ध्यान उन्होंने रखा है और मोदी जी ने इसको आशीर्वाद देने का काम किया है। भाई और बहनों, मोदी जी ने देश भर में 2,94,00,000 गरीबों के घर बनाए। इसका सबसे बड़ा फायदा एसटी लाभार्थियों को हुआ है। 21% घर एसटी को मिले, 14 करोड़ टॉयलेट बनाए, 70 करोड़ लोगों को 5 किलो चावल प्रति माह प्रति व्यक्ति मुफ्त में दिया जाता है। त्रिपुरा वालों, आपको मिलता है या नहीं मिलता है, जरा बताओ तो। भाई चावल आता है ना? हर एक के घर में गैस का सिलेंडर भेजने वाले हैं और नए 3 करोड़ घर मोदी जी ने वादा किया है। बाद में कोई भी ट्राइबल हमारा घर बगैर का नहीं रहेगा, ये मोदी का गारंटी है भाइयों, मोदी का गारंटी। सबरूम रेलवे स्टेशन को एक्सटेंड किया गया,
23 ट्रेनें अब चल रही है। अगरतला अखौरा रेलवे लाइन को आगे बढ़ाने का काम किया और एक हाईवे ही था कम्युनिस्टों के 30 साल के शासन में। अब त्रिपुरा में 9 हाईवे बनाने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। विद्या ज्योति स्कूल को सीबीएसई में लिया। बमुतिया में सेंट्रल संस्कृत यूनिवर्सिटी बन रही है। नरसिंहगढ़ में अंतर्राष्ट्रीय क्रिकेट स्टेडियम बन रहा है, जिससे आईपीएल और राष्ट्रीय मैच भी यहां आएगी। सब रूम के अंदर 1550 करोड़ के खर्चे से जलेफा में स्पेशल इकोनॉमिक जोन बन रहा है, जहां इंडस्ट्री भी आएगी, रोजगारी भी आएगी और अपने अकेले त्रिपुरा में 87,000 लखपति दीदी है मोदी जी ने, और 3 करोड़ लखपति दीदी बनाने का लक्ष्य रखा है। अकेले त्रिपुरा में 3.5 लाख लखपति दीदी बनेगा। और आज 140 करोड़ से एक अनूठा यूनिटी मॉल भी बनाने का काम त्रिपुरा के अंदर हुआ है। भाई और बहनों, कम्युनिस्ट जहां जहां गए वहां क्या छोड़ा? गरीबी, भूखमरी, स्वास्थ्य का अभाव, शिक्षा का अभाव और युवाओं के हाथ में बंदूक थमाने का काम एक कम्युनिस्ट पार्टी ने किया। और भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी जी ने युवाओं के हाथ में लैपटॉप पकड़ाने का काम किया है। पूरे नॉर्थ ईस्ट के अंदर 10 से ज्यादा समझौते कर कर सभी ट्राइब को 10,000 युवाओं के हाथ में से हथियार छुड़ाकर उनको मेन स्ट्रीम में लाने का काम भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी सरकार ने किया है। भाइयों और बहनों, मैं आज त्रिपुरा में कहना चाहता हूं, हमारे ब्रू और रियांग भाई, इनके परिवार 40,000 लोग नर्क की जिंदगी जी रहे थे। नरेंद्र मोदी सरकार ने सभी ब्रू रियांग को अच्छे गांव बसा कर दिए और उनके जीवन के अंदर उजियारा लाने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया। भाइयों और बहनों, ये कम्युनिस्ट यहां आते हैं, कांग्रेस वाले आते हैं। मैं आज त्रिपुरा के कांग्रेस और कम्युनिस्ट नेताओं को पूछने आया हूं, 10 साल आपकी सरकार थी, सोनिया मनमोहन की सरकार थी, आपने त्रिपुरा को क्या दिया? हर 10 साल में आपने 40,183 करोड़ रुपया दिया, सिर्फ 40,000 करोड़। और मोदी जी ने ये 10 साल में 40,000 करोड़ के सामने 98,000 करोड़ रुपया देने का काम मोदी जी ने किया है। इसके साथ साथ 20,000 करोड़ के इंफ्रास्ट्रक्चर, 17,000 करोड़ सड़क के, 2,000 करोड़ रेलवे के और 1,000 करोड़ एयरपोर्ट का किया है। और भाई और बहनों, मोदी गारंटी की बात मैं करना चाहता हूं। कोई भी व्यक्ति हो, गरीब हो, धनवान हो, 70 साल की ऊपर के सभी नागरिकों को 5 लाख तक का सभी स्वास्थ्य का खर्चा अब भारतीय जनता पार्टी उठाएगी। नए 3 करोड़ घर बनाए जाएंगे। गरीबों के घर में नल से जल आया है, ऐसे ही पाइप से गैस पहुंचाने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। गरीब के घर पर सूर्य बिजली का उपकरण लगाकर उसका बिजली बिल माफ करने का काम करेंगे। 3 करोड़ लखपति दीदियां भी हम बनाएंगे। भाई और बहनों, हम आपका आशीर्वाद मांगने आए हैं। ये लाल भाइयों ने सालों तक जाति और जनजाति को झगड़ा कराया। आपकी 20 की 20 सीटें लेकर
विकास के नाम पर बिग जीरो किया है। मैं आपको कहता हूं, मोदी जी पर भरोसा कर कमल के निशान पर वोट दीजिए। आने वाले दिनों में संपूर्ण त्रिपुरा, वेस्ट हो या ईस्ट हो, हम उसको विकसित राज्य बनाने का कमिटमेंट करते हैं मित्रों, कमिटमेंट करते हैं। और ट्राइबल भाइयों को इस सम्मान की बात करते हैं, ट्राइबल संस्कृति की बात करते हैं। घुसपैठ अब तक किसने होने दी? कम्युनिस्टों ने होने दी, कांग्रेस ने होने दी। नरेंद्र मोदी सरकार ने बाढ़ को पूरी करने का काम कर घुसपैठ को रोकने का 90% काम किया है। मोदी जी को तीसरा मौका दीजिए, 100% घुसपैठ वहां से रुक जाएगी। ये मोदी का गारंटी है मित्रों, मोदी का गारंटी। भाइयों बहनों, महाराजा विक्रमदेव का हमारे त्रिपुरा पर बहुत बड़ा उपकार है। आज भारतीय जनता पार्टी ने, आगे आइए जरा, इनके ही परिवार से कृतिदेव सिंह जी को टिकट दिया है। मैं आपको अपील करने आया हूं, कृतिदेव सिंह जी को समर्थन कर नरेंद्र मोदी को समर्थन करिए। कृतिदेव सिंह जी के सामने दबाया हुआ हर बटन सीधा आपका वोट नरेंद्र मोदी को मिलने वाला है, मोदी को प्रधानमंत्री बनाने वाला है। मुझे बताओ, 26 तारीख को कमल के निशान पर बटन दबाएंगे क्या? जरा जोर से बोले, दबाएंगे? भाजपा को जिताएंगे? कृतिदेव सिंह जी को जिताएंगे? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। आप सभी का बहुत बहुत धन्यवाद। ধন্যবাদ মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে। আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনলাম। 2017 সালে উনি এসেছিলেন এবং ত্রিপুরা থেকে সিপিএম এখান থেকে মুক্ত হয়েছিল এবং ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছিলেন। আজ আমাদের আজকের এই র্যালির কাজ এখানেই সমাপ্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।